স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ইকোনমিক জিওগ্রাফি বা ইকোনমিক রিসোর্স এই চ্যাপ্টারের এই পাওয়ার জেনারেশন বা বিদ্যুৎ উৎপাদন নিয়ে আজকের ক্লাসটি আমার 2 নম্বর ক্লাস, তাই তো। আর আজকের ক্লাসে আমরা ভারতের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে জানব, ঠিক আছে। দেখো, তাই আজকের এই যে ক্লাস, এই ক্লাস কিন্তু খুবই সহজ ক্লাস, তাই তো। এখানে কিন্তু কোনো জটিল ব্যাখ্যা নেই, তাই তো, কোনো জটিল কোনো কনসেপশন নেই, কি তাই কি না। শুধুমাত্র তোমাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলোকে মনে রাখতে হবে। তো তোমরা লক্ষ্য করবে যে পরিসংখ্যানবাদ তথ্য মনে রাখা কিন্তু খুব জটিল, কি তাই কি না। বহু তথ্য যখন মনে রাখার চেষ্টা করা হয় তখন ভুলে যাওয়ার প্রবণতাই বেশি থাকে, তাই তো। ফলে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু বারবার করে রিভিশন করবে, আর রিভিশন করলেই কিন্তু যত রিভিশন করবে তত কিন্তু মনে থাকবে। আর যদি মনে নাও থাকে, তুমি ভাবছো যে তোমার মনে থাকছে না, তবু দেখবে পরীক্ষার সময় যখন প্রশ্ন পাবে, প্রশ্নের 4টা অপশন পাবে, অপশন দেখে কিন্তু তোমার মনে পড়ে যাবে, যদি নাকি তুমি বারবার রিভিশন দাও, ঠিক আছে। দেখো, তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। ওকে, দেখো ভারতে যে বিদ্যুৎ উৎপাদিত হয়, ভারতের মোট উৎপাদিত বিদ্যুতের, মনে রাখবে, চিরাচরিত বা প্রচলিত বিদ্যুৎই হলো 71%, ঠিক আছে। তাহলে ভারতের মোট উৎপাদিত বিদ্যুতের 71%ই হলো চিরাচরিত বা প্রচলিত বিদ্যুৎ, তাই তো। আর 29% হচ্ছে অচিরাচরিত বা অপ্রচলিত বিদ্যুৎ। ওকে, এবার দেখো এই চিরাচরিত বা প্রচলিত বিদ্যুৎ কোনগুলো আমরা জানি, তাই তো। কোনগুলো? তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, তাই তো। এই প্রচলিত বিদ্যুতের দেখো, প্রচলিত বিদ্যুৎ মানে 71%-এর মধ্যে দেখো তাপবিদ্যুৎ হচ্ছে 57%, ওকে। জলবিদ্যুৎ হচ্ছে 11.5%, সরি, তাপবিদ্যুৎ হচ্ছে 57.8%, জলবিদ্যুৎ হচ্ছে 11.5% এবং পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে 1.7%। প্রায় প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রায় বলছি, ওকে। তাহলে যদি বলি ভারতে কোন প্রকার বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি, বুঝতেই পারছো কোন প্রকার, কি তাপবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেশি, তাই তো। এবার এই তাপবিদ্যুৎ ব্যাপার আমরা জানি 3টা উৎস থেকে উৎপাদিত হয়, তাই তো। কি কি? একটা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ, কয়লা থেকে, একটা গ্যাস থেকে মানে গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ, আর একটা তেল ভিত্তিক তাপবিদ্যুৎ মানে খনিজ তেল পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, ওকে। তাহলে দেখো এই তাপবিদ্যুতের দেখো আবার কয়লা থেকে উৎপাদিত হয় 51.6%, ওকে। গ্যাস থেকে উৎপাদিত হয় 4.4% এবং তেল থেকে উৎপাদিত হয় 1%। প্রায়, এখানেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় বলছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে ভারতে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রধান উৎস কি, তাহলে আগেই যেটা বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম, প্রধান উৎস কি? কয়লা, তাই তো। কয়লা থেকেই কত হয়? 51.6% বিদ্যুৎ উৎপাদিত হয়। আবার দেখো যদি রাজ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ধরি, তাহলে কি দেখো যে মোট বিদ্যুৎ উৎপাদনে ভারতে গুজরাট প্রথম স্থান অধিকার করে এবং মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করে, ওকে। আর তাপবিদ্যুৎ উৎপাদনে, শুধুমাত্র তাপবিদ্যুৎ উৎপাদনে মহারাষ্ট্র ভারতে প্রথম স্থান অধিকার করে। দুটো ভালো করে মনে রাখবে কিন্তু। তাহলে মোট বিদ্যুৎ মানে সব মিলিয়ে মোট বিদ্যুৎ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে গুজরাট, আর শুধুমাত্র তাপবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। ঠিক একইভাবে যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদনে উত্তরপ্রদেশ ভারতে প্রথম স্থান অধিকার করে, ওকে। আবার গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদনে গুজরাট প্রথম স্থান অধিকার করে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। হলো কি বলছি? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। এখানে তোমাদের আরেকটা তথ্য জানতে হবে, কিরকম দেখো যে অ্যাকচুয়ালি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করার কথা তামিলনাড়ু, ঠিক আছে। কেন? দেখো যে 2011 সালে জাপানের ফুকুশিমা দাইচি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, ঠিক আছে। তো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটার জন্য ভারতের বিভিন্ন পরমাণু কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন আন্দোলন, পরিবেশ আন্দোলন শুরু হয়, ঠিক আছে। তো এই পরিবেশ আন্দোলনের জন্য, বিভিন্ন আন্দোলন বা অবজেকশনের জন্য এই তামিলনাড়ুর কুদানকুলাম একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। যদি চালু থাকতো
তামিলনাড়ুর ওই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন যদি চালু থাকতো তাহলে তামিলনাড়ুই হতো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে। ঠিক আছে, এরপর দেখো জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের হিমাচল প্রদেশ প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, আর অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনে মনে রাখবে, অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক। এবার ভারতের তাপবিদ্যুৎ উৎপাদন সম্পর্কে কিছু তথ্য জেনে নিয়ে চলো। ওকে, দেখো যে ভারতের বৃহত্তম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি বলতো? ভারতের বৃহত্তম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল। ওকে, আবার দেখো যে ভারতের বৃহত্তম গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখো যে অন্ধ্রপ্রদেশের সামারলাকোটা, এবং দেখো যে ভারতের তেল ভিত্তিক বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে কর্ণাটকের এলাহাঙ্কা। এখানে দেখো আমি এই কত বিদ্যুৎ উৎপাদন করে, কত মেগাওয়াট তার পরিমাণটা লিখে দিয়েছি, এটা কিন্তু তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। ওকে, কিন্তু বুঝতে পারবে দেখো এই বিন্ধ্যাচলের উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি, কত? 4760 মেগাওয়াট। তার যদি প্রশ্ন হয় যে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি, তাহলে দেখো এই তিনটাই তো তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তাই তো? তাহলে বৃহত্তম কোনটা? এই মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল হচ্ছে বৃহত্তম। ঠিক আছে, আর আমরা জানি যে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন সংস্থার নাম কি? এনটিপিসি, তাই তো? কি? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ওকে, তো এই সংস্থাটি স্থাপিত হয় 1975 সালে। ওকে, এর সদর দপ্তর নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে অবস্থিত। প্রশ্ন হয় কিন্তু যে এনটিপিসি কত সালে স্থাপিত হয়? 1975 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। ওকে, আরেকটা বিষয় মনে রাখবে যে ভারতের প্রথম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো, দেখো যে তেলেঙ্গানার হুসেন সাগর। কি বলছি? তেলেঙ্গানার হুসেন সাগর হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা কিন্তু কয়লা ভিত্তিক ছিল। ঠিক আছে, এই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1920 সালে। ওকে, কিন্তু 1995 সালে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এরপর দেখো ভারতের জলবিদ্যুৎ উৎপাদন। ঠিক আছে, দেখো যে 2020 সালের হিসাব অনুযায়ী জলবিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে 5ম স্থান অধিকার করে। ঠিক আছে, তো ভারতের দুটো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখো, একটা হচ্ছে মহারাষ্ট্রের কয়না, ওকে, আরেকটা হচ্ছে উত্তরাখণ্ডের তেহরি ড্যাম। তো কয়নার উৎপাদন ক্ষমতা দেখো কত? 1960 মেগাওয়াট, আর তেহরি ড্যামের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। ঠিক আছে, তো যদি প্রশ্ন করি যে উৎপাদনের দিক থেকে বৃহত্তম, ঠিক আছে, বা সর্বোচ্চ জলবিদ্যুৎ উৎপাদন হয় কোন কেন্দ্র থেকে? কোন কেন্দ্র? উত্তরাখণ্ডের তেহরি ড্যাম। ওকে, আর এই যে কয়না আছে দেখো, উৎপাদন কিন্তু কম কয়নাতে, কিন্তু আয়তনের দিক থেকে বৃহত্তম। ঠিক আছে, তাহলে ভারতের বৃহত্তম আয়তনের দিক থেকে জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? মহারাষ্ট্রের কয়না। ওকে, আর তোমরা সকলেই জানো এটা যে দার্জিলিংয়ের সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম কি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই উৎপাদন কেন্দ্রটি 1848 সালে স্থাপিত হয়। ঠিক আছে, আর ভারতের জলবিদ্যুৎ উৎপাদন সংস্থা কি সেটাও জানো, কি? এনএইচপিসি বা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। তো এই সংস্থাটিও 1975 সালে স্থাপিত হয়। তার মানে এনটিপিসিও স্থাপিত হয় 1975, আর এই এনএইচপিসিও স্থাপিত হয় 1975। ওকে, তো এই যে এনএইচপিসি সদর দপ্তর হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত। এরপর দেখো পারমাণবিক বিদ্যুৎ। ঠিক আছে, দেখো তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন দেশ কোন স্থান অধিকার করে, তাই তো? এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে 11তম স্থান অধিকার করে। ঠিক আছে, আরেকটা তথ্য মনে রাখবে যে মাথাপিছু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ফ্রান্স পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, দেখো ভারতের দুটো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখো, একটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর, আরেকটা হচ্ছে তামিলনাড়ুর কুদানকুলাম। ঠিক আছে, তো এই মহারাষ্ট্রের তারাপুর স্থাপিত হয় 1969 সালে, এবং এটাই হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। প্রশ্ন হয় কিন্তু যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? তাহলে মহারাষ্ট্রের তারাপুর। এর উৎপাদন ক্ষমতা কত দেখো? আর 1400 মেগাওয়াট। ঠিক আছে, আর দেখো যে তামিলনাড়ুর কুদানকুলাম
যেটা 2013 সালে গঠিত হয়, ঠিক আছে, তো বা স্থাপন করা হয়। এর উৎপাদন ক্ষমতা দেখো 2000 মেগাওয়াট। কিন্তু বর্তমানে এই তামিলনাড়ুর কুদানকুলাম এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ আছে। আগেই বলেছিলাম কেন বন্ধ আছে, তাই তো। তাহলে যদি বলি যে ভারতের বৃহত্তম পারমাণবিক উৎপাদন কেন্দ্র কোনটি, তাহলে কি হবে? তামিলনাড়ুর কুদানকুলাম হবে না মহারাষ্ট্রের তারাপুর হবে? বুঝতেই পারছো কি এর উৎপাদন ক্ষমতা বেশি ঠিকই, কিন্তু কি আছে, বন্ধ হয়ে আছে, তাই তো। তাহলে এরপরেই হচ্ছে তারাপুর। তাহলে তারাপুরই হচ্ছে ভারতের প্রথম এবং বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এরপর দেখো এই অচিরাচরিত শক্তি বা অচিরাচরিত বিদ্যুৎ, ঠিক আছে। দেখো তোমরা যেরকম আগেই জেনেছো যে চিরাচরিত বিদ্যুতের প্রধান উৎস কি? কয়লা, তাই তো। ঠিক একই রকম অচিরাচরিত বিদ্যুৎ বা অচিরাচরিত শক্তির প্রধান উৎস হচ্ছে সৌরশক্তি। প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্ন হতে পারে যে অচিরাচরিত বিদ্যুৎ বা অচিরাচরিত শক্তির প্রধান উৎস কি? উৎস হলো কি? সৌরশক্তি, ঠিক আছে। তাহলে প্রধান উৎস সৌরশক্তি। দেখো যে IRENA মানে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এর দেওয়া 2023 সালের তথ্য অনুযায়ী দেখো যে সৌর বিদ্যুৎ উৎপাদনে চীন পৃথিবীতে প্রথম, USA পৃথিবীতে দ্বিতীয়, জাপান পৃথিবীতে তৃতীয়, জার্মানি পৃথিবীতে চতুর্থ এবং ভারত পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করে। এখানে দেখো আমি কত গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে উৎপাদনের পরিমাণটা দিয়ে দিয়েছি, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে না, ঠিক আছে। দুটো মনে রাখলেই হবে, একটা হচ্ছে প্রথম চীন আর ভারত ফিফথ বা পঞ্চম স্থান অধিকার করে, ঠিক আছে। আবার যদি রাজ্যভিত্তিক দেখি দেখো যে MNRE মানে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, এর দেওয়া 2020-21 সালের তথ্য অনুযায়ী দেখো এই সৌর বিদ্যুৎ উৎপাদনে রাজস্থান ভারতে প্রথম স্থান অধিকার করে, গুজরাট ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে এবং কর্ণাটক ভারতে তৃতীয় স্থান অধিকার করে। আর তোমরা আগের ক্লাসেই জেনেছো যে রাজস্থানের ভাদলা সোলার পার্ক পৃথিবীর বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তাহলে পৃথিবীর যেহেতু বৃহত্তম, তাহলে ভারতেরও কি? অবশ্যই ভারতের বৃহত্তম, তাই তো। তাহলে রাজস্থানের ভাদলা সোলার পার্ক ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ঠিক আছে। আরেকটা তথ্য মনে রাখবে, আফ্রিকার সুদানে সৌর বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে সৌর বিদ্যুতের ব্যবহারে কোন দেশ পৃথিবীতে প্রথম? তাহলে উত্তর কি হবে? সুদান। এরপর দেখো বায়ু বিদ্যুৎ, ঠিক আছে। দেখো যে 2022 সালের হিসাব অনুযায়ী বায়ু বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন, দ্বিতীয় স্থান অধিকার করে USA, তৃতীয় স্থান অধিকার করে জার্মানি এবং চতুর্থ স্থান অধিকার করে ভারত। তোমাদের কিন্তু এই প্রথম আর চতুর্থ এই দুটা মনে রাখবে। প্রশ্ন হতে পারে যে বায়ু শক্তি উৎপাদন বা বায়ু বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? তার উত্তর কি হবে? চীন। এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? উত্তর হবে চতুর্থ, ঠিক আছে। এটা কিন্তু কি বলছি? 2022 সালের হিসাব অনুযায়ী, ঠিক আছে। দেখো এই একই হিসাব অনুযায়ী দেখো যে ভারতের রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু বায়ু বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, গুজরাট দ্বিতীয় স্থান অধিকার করে এবং কর্ণাটক তৃতীয় স্থান অধিকার করে, ওকে। আর মনে রাখবে তামিলনাড়ুর মুপান্দাল হচ্ছে ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর পৃথিবীর বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কি সেটা তোমাদের আমি আগের ক্লাসে বলেছি, তাই তো। তোমরা আরেকটা বিষয় মনে রাখবে, দেখো পৃথিবীর যেসব এলাকায় বছরের বেশিরভাগ সময় নিয়মিত খুব জোরে বায়ু প্রবাহিত হয়, যেমন দেখো সমুদ্র উপকূলবর্তী এলাকা, ঠিক আছে, সমুদ্রগর্ভ, আর কি বলতো মরু অঞ্চল, তো এইসব এলাকায় খুব জোরে সারা বছর প্রায় নিয়মিত বায়ু প্রবাহিত হয়। তো এইসব এলাকাগুলোই হচ্ছে বায়ু কল স্থাপনের উপযুক্ত স্থান। এরপর দেখো এই ভূতাপ বিদ্যুৎ, ঠিক আছে। দেখো ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র কিভাবে স্থাপন করা হয়, কোথায় স্থাপন করা হয়? দেখো যে ভূত্বকের এমন কিছু এলাকা আছে যে এলাকাগুলো দুর্বল, ঠিক আছে, ওই এলাকাগুলো দিয়ে ভূ অভ্যন্তরে যে প্রচুর তাপ আছে সেই তাপ নির্গত হয়, ঠিক আছে। তাপ নির্গত হয় যেমন দেখো কিসের মাধ্যমে বলতো, যেমন উষ্ণ প্রস্রবণ, ওকে, গিজার। তো এসবের মাধ্যমে ভূ অভ্যন্তরের তাপ নির্গত হয়, ঠিক আছে। তো ওই এলাকাগুলোই হচ্ছে বা ওই স্থানগুলোই হচ্ছে ওই এলাকাগুলোই হচ্ছে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উপযুক্ত স্থান,
ঠিক আছে। কি হয় দেখো, যে ভূ অভ্যন্তরে এমন কিছু জায়গা আছে যেখানে জল সঞ্চিত আছে। তো যেহেতু ভূ অভ্যন্তরের অনেক গভীরে জল সঞ্চিত আছে, ফলে ওই জল কি বলতো উপরের প্রচণ্ড চাপে আছে এবং ভূগর্ভের তাপে আছে, তাপের মধ্যে আছে। তো জলের উষ্ণতা, ওই জলের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেলেও কি বলতো জল তরল অবস্থাতেই থাকে। কেন বলতো? কারণ ওই যেহেতু উপরের প্রেশার খুব বেশি, এই জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উষ্ণতাতেও জল তরল অবস্থাতেই থাকে। ওকে, তো এই যে জায়গায় এরকম প্রচণ্ড চাপে উষ্ণ জল অবস্থান করে, সেই জায়গাগুলোকে জিওথার্মাল রিজার্ভার বলে। ভূ অভ্যন্তরের সেই স্থানগুলোকে জিওথার্মাল রিজার্ভার বলে। ঠিক আছে। তো পাইপের সাহায্যে এই জিওথার্মাল রিজার্ভার থেকে এই উষ্ণ জল বের করে নিয়ে আসে। ঠিক আছে। এবারে উষ্ণ জল যখন বাইরে আসে, বের করে নিয়ে আসে, তখন কি বলতো, যেহেতু বাইরে বের করে নিয়ে আসলে কি চাপ মুক্ত হবে, এই তো, ফলে কি হয়, জল তখন নিজেই বাষ্প হয়ে যায়। ওকে, তো ওই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে, ওই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। ওকে, দেখো 2021 সালের হিসাব অনুযায়ী দেখো এই ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ইউএসএ পৃথিবীতে প্রথম, ইন্দোনেশিয়া পৃথিবীতে দ্বিতীয় এবং ফিলিপাইন্স পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে। ঠিক আছে। আর মনে রাখবে, ইতালির লারদেরোল্লো পৃথিবীর প্রথম ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। আর মনে রাখবে, আইসল্যান্ডে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার সবচেয়ে বেশি হয়। ওকে, ভারতের ক্ষেত্রে যদি দেখি, দেখো যে ছত্তিশগড়ের তাতাপানি হচ্ছে ভারতের বৃহত্তম ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র। ওকে, আর তেলেঙ্গানার খাম্মাম হচ্ছে ভারতের প্রথম ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র। আবার দেখো, ভারতের বেশ কিছু জায়গায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জায়গাগুলো কি কি দেখো, যে হিমাচল প্রদেশের মণিকরণ কাসল, রাজস্থানের সোহানা, লাদাখের পুগা উপত্যকা চুমাথাং, গুজরাটের তুয়া, মহারাষ্ট্রের জলগাঁও উনাই, ঝাড়খণ্ডের সুরজকুণ্ড হাজারিবাগ, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। প্রশ্ন হতে পারে কিন্তু, পশ্চিমবঙ্গের কোন স্থানে, পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে? তার উত্তর কি? বক্রেশ্বর। ঠিক আছে। উত্তরাখণ্ডের তপকেশ্বর, চামোলি, বদ্রীনাথ এবং উড়িষ্যার অত্রিতে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ চলছে। এরপর দেখো, এই জোয়ারভাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা শক্তি উৎপাদন কেন্দ্র। ঠিক আছে। দেখো, এই জোয়ারভাটার শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ফ্রান্স। ওকে, ফ্রান্সের এই লারান্স খাড়িতে পৃথিবীর প্রথম জোয়ারভাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়। কত সালে? 1966 সালে। ঠিক আছে। আর ভারতের কচ্ছ উপসাগর হচ্ছে বৃহত্তম জোয়ারভাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর জোয়ারভাটা বিদ্যুৎ উৎপাদনে ভারতে গুজরাট প্রথম স্থান অধিকার করে। এই তথ্যগুলো মনে রাখবে। ঠিক আছে। এরপর দেখো, সমুদ্র তরঙ্গ শক্তি। দেখো, সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনে পর্তুগাল পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে। আর ভারতের বৃহত্তম সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে কেরালার ভিজিনগ্রাম। এই কেরালার ভিজিনগ্রাম ভারতের বৃহত্তম এবং ভারতের প্রথম এই সমুদ্র তরঙ্গ শক্তি উৎপাদন কেন্দ্র। ঠিক আছে। দেখো, আর বায়োগ্যাস উৎপাদনে ও ব্যবহারে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। গুজরাটের মিথান হচ্ছে ভারতের বৃহত্তম বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ঠিক আছে। দেখো, এই তথ্য এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এই পাওয়ার জেনারেশন এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা বই পড়বে, বইয়ে দেখবে আরও তথ্য পাবে। আমার কাছে যতগুলো ইম্পর্টেন্ট মনে হলো আমি সেই তথ্যগুলো তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে। তোমরা বইটাও কিন্তু পাশাপাশি পড়ে নেবে। ঠিক আছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।